তো আমরা শুরু করতে পারি। ফার্স্ট আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের প্রিভিয়াস কোনো যত কিছু আমরা পড়ছি এগুলো নিয়ে কোনো চাওয়া পাওয়া জিজ্ঞাসা আছে কিনা। স্যার, চাওয়া পাওয়া তো ওইভাবে নাই, কিন্তু আমাদেরকে ছোট্ট একটা ডিসকাশন নোট দিলে ভালো হইতো একটু পরীক্ষার জন্য। স্যার ডিসকাশন নোট বলতে স্যার কিছু টপিকস যেগুলো একটু ভালোভাবে পড়লে একটু সুবিধা হবে আমাদের জন্য। ওগুলো আমরা শেষে আলোচনা করব, সমস্যা নাই। যে জি কোর স্যার। টপিক গুলা কি কি এখান থেকে অনেক কিছুই আছে, আবার অনেক কিছুই আমাদের কাজে লাগবে না, জাস্ট ফর জি আমরা স্যার। ইনফরমেশন জানা রাখলাম, এগুলোর ক্ষেত্রেও হইতে পারে। আর আমরা জি লাস্ট স্যার। ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, বলছিলাম আমি আপনাদের, বাট কেউ মনে করার নাই, আমি দিতে পারি নাই। এটা আমি এখন দিয়ে দিচ্ছি, বাট আপনারা এটা পরীক্ষার পরে জমা দিবেন। পরীক্ষার আগে যদিও করবেন, পরীক্ষার আগে এটা প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস যদি করে ফেলেন সেক্ষেত্রে আমি মনে হয় জমা দিয়ে দিতে পারবেন, বাট আমি ডিউ ডেট দিব না, আপনাদের স্বাধীনতা দিয়ে রাখবো। আপনাদের এই ক্ষেত্রে আমি পরীক্ষার আগে কোনো নতুন করে কোনো প্রেশার দিচ্ছি না আর কি। আচ্ছা, ঠিক আছে স্যার। এটা দিয়ে দিছি। এখন আপনারা বলেন আপনাদের তরফ থেকে কি কি আছে। কারো কাছে কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমরা হ্যান্ড রেজ করবো, যদি কোশ্চেন না থাকে সেক্ষেত্রে এটাও বলতে পারি যে ওকে ফাইন স্যার, আপনি নতুন কিছু না যেহেতু দেখাচ্ছেন না তাহলে প্রসিড করতে পারেন। আমরা নতুন কিছু দেখবো না বলতে একবারে যে দেখবো না তা না, কিছু বেসিক জিনিস আসবে যে কি কি টাইপের ইনস্ট্রাকশন আমরা ক্যালকুলেটরে লাগতে পারে। তো এটা লিস্ট একটা অলরেডি আমি আপনাদের দিয়ে দিছি, পোস্ট হয়ে যাবে 5 মিনিট পরে। বাট তার আগে হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। হ্যান্ড রেজ করেন একজন একজন করে, পরে আমরা তার কাছ থেকে কোশ্চেন গুলো নিবো। অলরেডি একজন করছেন, আমরা আস্তে আস্তে ধীরে কোশ্চেন নিবো, সমস্যা নেই। সবাই হ্যান্ড রেজ করতে পারেন একসাথে আর কি। আর ইন দ্য মিন টাইম আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আপনাদের সবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাটেন্ডেন্স, এটা ছাড়া আপনাদের চলেই না। আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এই ফাঁকে হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ড একটু পজ রাখি, ভুলে গেছিলাম। আচ্ছা, আমাদের ইলেকট্রন গুলা, মানে সরি কি বলে, প্রসেসরের যে এক একটা ট্রানজিস্টর, ওদের ডিজাইনটা কিরকম থাকে আমরা কি বলছিলাম ক্লাসে? আচ্ছা, আমরা কি জানি বলো ওটাকে, পয়েন্টার কি, এপিক পয়েন্ট, সরি। আমরা একটু আঁকাকি করা লাগবে তো। আচ্ছা, ধরেন আমার একটা ডেটা, একটা ট্রানজিস্টর একটা সাইড থেকে আরেকটা সাইডে যাবে, ফ্লোটা কিরকম থাকে আমরা একটু ছোট করে নিতে পারি। ধরেন এখান থেকে ইলেকট্রন গুলো যাচ্ছে, এরপরে হচ্ছে এখানে একটা ব্যারিয়ার থাকে। স্যার, স্ক্রিন শেয়ার হয়নি মনে হয়। সরি, স্ক্রিন না, স্ক্রিন তো শেয়ার অবস্থায় আছে। স্ক্রিন শেয়ার অবস্থায় আছে স্যার, দেখা যায়। স্ক্রিন শেয়ার অবস্থায় আছে, ওকে। তো এখানে একটা ব্যারিয়ার থাকতেছে আমার জন্য, ব্যারিয়ার যে বাধা দিতেছে, যখন আমার দরকার মনে হচ্ছে যে আমি ইলেকট্রন এখান দিয়ে পাস হইতে দিব, তখন সে ব্যারিয়ারটা অফ হয়ে যাচ্ছে। আর যখন আমি ইলেকট্রনটা পাস করতে দিতে চাচ্ছি না, তখন ব্যারিয়ারটা অন হয়ে যাচ্ছে। এর কারণে যেটা করতেছে, ইলেকট্রন এখান দিয়ে পাস হইতে পারতেছে না। ফাইন। এখন আমাদের মানে ছিল কি, দিনকে দিন মোরস ল অনুসারে যে 2 বছর পর পর আপনার ট্রানজিস্টর কাউন্ট গুলো বাড়বে। এখন ট্রানজিস্টর কাউন্ট কিভাবে বাড়বে? আমি তো চাইবো সবসময় কম জায়গার মধ্যে বাড়ানোর জন্য। আমি চাচ্ছি যে আমার সিপিইউ এতটুকুর সাইজ, আমি এতটুকুর সাইজেরই সিপিইউ রাখবো, এর থেকে বেশি বড় করবো না। কারণ সিপিইউর সাইজ বড় করার মধ্যেও আমাদের অনেক কমপ্লেক্সিটি আসছে। আমরা এগুলো পড়ছি ক্লাসে যে কি কি কমপ্লেক্সিটি আসতে পারে, লাইক হিটিং ইস্যু আসতে পারে, পাওয়ার কনজাম্পশন বেড়ে যেতে পারে, আমার একটা প্রসেসিং দেখা গেছে টাইম বেশি লাগতে পারে কোনো এক কারণে। এরকম কাইন্ড অফ অনেকগুলো প্রবলেমই আমরা পাবো। তো আমরা সিপিইউর সাইজ যেহেতু ফিক্স রাখতে চাচ্ছি, তাহলে আমার যেটা করতে হবে, ট্রানজিস্টরের সাইজ কমাইতে হবে। আমাদের ডে ওয়ান এর ট্রানজিস্টর সাইজ ছিল, মানে একটা একটা ট্রানজিস্টর ছিল মনে করেন যে আপনার কয়েক ইঞ্চির মতো। তো সেখান থেকে আস্তে 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 এখন আমরা 4 ন্যানোমিটারে চলে আসছিলাম।
লাস্টলি হচ্ছে অ্যাপেলের M4 যে চিপগুলা, এগুলো মনে হয় নিয়ে গেছে 3 বা 2 ন্যানোমিটার এরকম একটা পর্যায়ে নিয়ে গেছে লাস্ট যে অ্যাপেলের M4টা বের হয়েছে। তো ওনারা এতটুকু সাইজে নিয়ে আসছে আস্তে আস্তে। তো এরপরেও যদি আপনি সেটাকে আরো ছোট করতে চান, এখন এটা তো বানানো হচ্ছে সিলিকন দিয়ে, তো সিলিকনের যে মলিকুলের যে একটা সাইজ, এই সাইজের তো একটা লিমিটেশন আছে। এখন আপনি যদি এর থেকেও ছোট করেন তখন সে কি, সে তার যে অণুটা, সেই অণুর একটা মানে সে নিজের ধর্ম হারায় ফেলবে, প্লাস অনেক ধরনের সমস্যা হবে। তো আমাদের কি টার্গেট, যে আমরা ছোট করব, যখন ছোট করব তখন ইদার আমার কি বলে ব্যারিয়ারটা ছোট করা লাগবে, ট্রানজিস্টরের যেই এন টাইপ পি টাইপ গুলো আছে, একটা হচ্ছে এন টাইপ একটা পি টাইপ, এগুলো যে আছে এগুলোকেও ছোট করতে পারছে, রিডিউস করতে হবে। তো রিডিউস করতে 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 যদি ব্যারিয়ারটা আপনার মানে একেবারে কমায় নিয়ে আসেন, ধরেন এতটুকু দিলেন আপনি, এরকম সাইজে ছোট করে ফেলেন এতটুকু, আর বাকি যে পার্টটা ছিল এটুকু আপনার বাদ, এটুকু বাদ হয়ে গেছে। তো একটা ব্যারিয়ার আপনি কমাইলে সেক্ষেত্রে ইলেকট্রনের যেই অণুগুলো ওগুলা কি হয়, সেটা লিকেজ হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেম ঘটনাটা ঘটবে আমাদের যখন আমরা ব্যারিয়ার গুলো কমাবো, তখন সেই ক্ষেত্রে আর কি। তো আর ব্যারিয়ার যদি নাও কমাই, আমরা এটাও জানি যে যখন একটা লাইট, যদি আমরা লাইটের ক্ষেত্রে চিন্তা করি, গ্লাস রিফ্লেকশনের ক্ষেত্রে, যখন হাই ডেন্সিটি মিডিয়ামে থাকে এবং তার পিছনে সেটা থাকে হচ্ছে একটা লো ডেন্সিটি মিডিয়াম, তখন সুন্দর আলোগুলো রিফ্লেক্ট করে, জাস্ট কি বলে আপনার হাই ডেন্সিটি মিডিয়ামে রিফ্লেক্ট করে চলে যাচ্ছে, একেবারে মিনিমাল অ্যামাউন্ট অফ লাইট সেটা লিকেজ হয়। তো এখানে যদি আমরা এইভাবে দেখি তাহলে একেবারে একটা মিনিমাল অ্যামাউন্ট অফ লাইট লিকেজ হচ্ছে। বাট এরপরে যদি আপনি সেখানে আরেকটা এটার পিছনে একটা হাই ডেন্সিটি মিডিয়াম নিয়ে আসেন, তখন সেটা করতেছে কি, ওই যে লিকেজটা, সেই লিকেজটাকে আরো রেকটিফাই করে দিতেছে, রেকটিফাই করে আচ্ছা, তার মানে প্রথমটা যেটা লিকেজ করলো ওইটার পিছনে যদি আরো একটা হাই ডেন্সিটি দেই তাহলে ওই ওই লিকেজটা আবার ওই জায়গা থেকে রিফ্লেক্ট করবে। তখন ওখান থেকে আবার রিফ্লেক্ট করতেছে, আর আপনি তো একটার সাথে আরেকটা লাগায় রাখতেছেন, খুবই কাছাকাছি থাকতেছে তারা। তো যে লিকেজটা আছে সেটা আবার রিফ্লেক্ট করারও সুযোগ পাচ্ছে, রিফ্লেক্ট করলে কি হচ্ছে যে আপনার ইলেকট্রনটা সুন্দর করে মানে পাস হয়ে যাচ্ছে, ইজিলি পাস হয়ে যাচ্ছে। এগুলো আমরা হচ্ছে যদি গ্লাসের ক্ষেত্রে চিন্তা করি, আমি জানি না আপনারা বাসায় এক্সপেরিমেন্ট করছেন কিনা, আমাদের সামনাসামনি গ্লাস আনা পসিবল হয় নাই, তাই আমরা ওভাবে দেখি নাই। আপনি পানির গ্লাসে পানি নিয়ে দেখবেন যে আপনি তার দিকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকান উপর থেকে আর কি, উপর থেকে নিচের দিকে, আপনি দেখবেন যে পিছনে হাত রাখলে আপনি হাত দেখতে পাচ্ছেন না, কিন্তু যত কাছে নিয়ে আসবেন হাত ততটাই ভিজিবল হবে, এবং যখন একেবারে চাপ দিয়ে ধরবেন গ্লাসের ভিতরে, তখন দেখবেন যে হাতের যে রেখাগুলো আমাদের সেগুলো দেখা যাচ্ছে। আর সেই ক্ষেত্রে যদি আপনি আরো ওইটা হাতটা ভিজায় নেন, সেই ক্ষেত্রে আরো বেশি ক্লিয়ার দেখতে পাবেন, কারণ তখন আপনার যেই হাত এবং গ্লাসের যেই এটা ব্যারিয়ারটা, তার মধ্যে আপনার গ্যাপটা খুবই কমে যাবে যখন আপনি এটা হাতটা ভিজা থাকবে। তো ওই অবস্থা আপনি দেখবেন যে আরো বেশি দেখা যাচ্ছে। তো এই যে রিফ্লেকশনটা আপনি পাচ্ছেন, এটা গিয়ে পরবর্তীতে আপনি ধরেন এখানে চাচ্ছিলেন, আমরা যদি আবার উপরে ফিরে যাই, আপনি ধরেন এখানে চাচ্ছিলেন যে ইলেকট্রন গুলো পাস না হোক, আপনি চাচ্ছিলেন ইলেকট্রন গুলো এখান থেকে পাস না হোক, কিন্তু ব্যারিয়ার ছোট হয়ে গেল, আর ইলেকট্রন তো আমার এমনি নর্মালি হালকা একটু লিকেজ হচ্ছেই। তো সব মিলে আপনার কি হবে, আপনি চাচ্ছেন এখান থেকে যাবে 0, বাট এখানে আপনি পাচ্ছেন আলটিমেটলি 1। তো যখন আপনার 1 দরকার তখনও আপনি 1 পাচ্ছেন, যখন 0 দরকার তখনও আপনি 1 পাচ্ছেন। মানে ইলেকট্রনটা ফ্লো হইলেই তো সেই পাশে যখন আসবে তখনই বুঝবে কি 1। আপনি একটা ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, যদি এখানে বাধা পায় এর মানে কি অফ আছে। যখন আপনি সুইচটা অন করে দেন তখন কি বাধাটা সরে যায়, সরে গিয়ে এই পাশে কি আপনার ইলেকট্রন গুলো চলে আসে। তো ইলেকট্রন গুলো যখন চলে আসে তখন আমরা ধরে নিই কি অন হয়েছে, অন মানে কি 1। তো যখন আপনি সুইচ অন রাখতেছেন তখনও 1 পাইতেছেন, যখন সুইচ অফ রাখতেছেন 0 দিয়ে তখনও আপনি 1 পাইতেছেন। তখনই আসলে আপনার মেইন ঝামেলাটা সৃষ্টি হয়। তো এসব ক্ষেত্রে আপনি বেশ কিছু ওয়ে পালন করতে পারেন, যে আমাদের যেটা সাজেস্ট করা হয় যে ফিড ডিজাইন, 3D ফিড ডিজাইন যেটা, সেটা সাজেস্ট করা হয়। সেটা করলে কি হয়, আমরা যদি একটু দেখি ওই ফিটের এটা স্ট্রাকচারটা, আপনার ব্যারিয়ারটা যখন কি বলে
একটা পাতলা শীটের উপর ধরে যদি আপনি ধরেন, একটা পাতলা শীটের মতন করে ধরেন, সেই ক্ষেত্রে সেই শীটটা আপনার যতটুকু আটকাইতে পারবে কোনো কিছু, কোনো ইলেকট্রন, আর সেটা যদি আপনি কোনো একটা ত্রিমাত্রিক ভাবে যদি দিয়ে আটকায় রাখেন, ত্রিমাত্রিক বা পুরুত্বটা বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার কি হবে, সেটা ইলেকট্রনটা পাস করাটা অনেকটাই আপনার জন্য সহজ হয়ে যাবে, যে পাস যাতে না করতে পারে। তো এর জন্য হচ্ছে আসলে 3D ফিন ডিজাইনটা ইউজ করা হয়, যাতে আপনার ব্যারিয়ারটা আরেকটু পুরুত্ব হয়। নট অনলি সে পাশে লম্বা হইলো, সে চারদিকে একটু মোটা হইলো আর কি। চারদিকে যখন মোটাটা হচ্ছে তখন আপনার কি ইলেকট্রন ফ্লোটা আরেকটু সে কমাইতে পারতেছে, রিডিউস করতে পারতেছে। এরপরে আপনি অ্যাটম সাইজেরও তো নিচে যাইতে পারবেন না, তো সেই অবস্থায় রাখতে হবে। আরো কিছু কাজ করতে পারেন, যেমন ধরেন আপনার নতুন কোনো মলিকুল দেওয়া যায় কিনা সিলিকনের এগেনস্টে, সেটা আপনি ট্রাই করতে পারেন। তো অলরেডি খোঁজা হচ্ছে, যদি পাওয়া যায় সেক্ষেত্রে হতে পারে আমাদের কম্পিউটিং টেকনোলজি আরো আরেক ধাপ আগায় যাবে। তো এইটাই মেইনলি আপনার কোয়ান্টাম টানেলিং এর আর কি ঘটনা। তো এটা কি মানে আমরা বুঝতে পারছি থিওরিক্যালি কি হচ্ছে? এটা একেবারে মানে সহজ বাংলা ভাবে বললাম, নট কোনো অর্গানাইজ বা কোনো ওয়েতে। আপনার যদি ফর্মাল কোনো কিছু লাগে, সেক্ষেত্রে আপনি বেশ কিছু অনলাইন ঘাটতে পারেন আর কি, সেখানে আপনি ফর্মাল কিছু লেখা পাবেন যেটা আপনার কাজে আসবে। আর আপনাদের তো আছেই চ্যাট জিপিটি, সমস্যা নেই, তারা জিজ্ঞেস করলে সব বলে দেয়, ঘাটাঘাটিও লাগে না। আগে যেরকম আমরা স্ট্যাক ওভারফ্লো থেকে হচ্ছে দেখতাম যে কিভাবে সলিউশন করা যায়, এখন তো আছে চ্যাট জিপিটি, এখন আর কিছুই লাগে না। তো ওই যে ওই একই কাহিনী, আপনারা শেখার কাজে ব্যবহার করতে পারেন, ইনফরমেশন গ্যাদারের কাজে ব্যবহার করতে পারেন। বাট আপনারা যেটা করেন, পরীক্ষার প্রশ্ন দিয়ে দেন, হলে মোবাইল বের করে সেই প্রশ্ন সলিউশন দিয়ে দেয়, তা আপনি লিখতে থাকেন আর স্যার এসে আপনার খাতা নিয়ে যায়। তো এগুলো ভুলেও করতে যায় না। আমি গার্ডাগুলো তো করে নিই না, আর অন্য কেউ থাকলে না করার চেষ্টা করেন, কারণ দিন শেষে আমারই রেপুটেশনের ব্যাপার যে আপনার স্টুডেন্ট এরকম করছে। আমার কথা চিন্তা করে হলেও এই কাজগুলো করেন না। আর কারো কোনো কিছু কোশ্চেন আছে? হাত তুলতে পারি, এখানে পা তোলার অপশন নাই, সো হাত তুলতে পারি, মানে হ্যান্ড রেজ করতে পারি। মোহাম্মদ সংগ্রাম, বলেন আপনার যে স্যার অনেক সংগ্রাম আছে, আমরা বলেন কি বলবেন। ক্লাস থেকে লাস্ট যেটা আপলোড হয়েছে স্যার, বেসিক ইনস্ট্রাকশন, এটা তো কিছুই বুঝতেছি না। এটা বুঝবেন, আমরা ক্লাসে তো অলরেডি এগুলো নিয়ে আলাপ আলোচনা করছি, তো না বোঝার কিছু নাই। আমি আপনাদের বলে দিব লাস্টলি যে আসলে কি এই যে জিনিসটা, এটা মনে করেন যে আপনাদের ক্লাস শুরু করার 10 মিনিট আগে চ্যাট জিপিটি দিয়ে বানানো। আমি কেন সুন্দর সুন্দর কষ্ট করতে যাব? তো বাট খুবই হেল্পফুল এবং পারফেক্ট উদাহরণ দিচ্ছে, যে একটা ভুল থাকতে পারে সেক্ষেত্রে আবার আমরা রিভাইজ করে নিব, সমস্যা নেই। এইটা আমরা ডিসকাস করব, বাট আগে আপনাদের কাছ থেকে কিছু শুনি, এরপরে ফাইনালি আমরা আমাদের দিকে আগাবো, সমস্যা নেই। আর কার কোনো কোশ্চেন? এর আগের ক্লাসে যে ফ্ল্যাগ রেজিস্টারের যেগুলো ছিল, ওই টপিকস গুলো একটু ধারণা দিলে ভালোই তো। ওই টপিকে তো তেমন কোনো কিছু নাই ফরমালি। আমরা স্লাইড যদি বের করি, আমার কাছে মেইন রেজিস্টার কি কি থাকবে আমরা আগে সেটা নিয়ে একটু কথা বলি। রেজিস্টার রিলেটেড আপনাদের যেটা আমি বুঝছি যে আপনারা কি চাওয়া পাওয়া, সমস্যা নাই। ফ্ল্যাগ রেজিস্টারে আপনারা যেটা পাবেন, এখানে আপনার 5টা ফ্ল্যাগ আছে। এটা হচ্ছে জিরো ফ্ল্যাগ, এটা ক্যারি ফ্ল্যাগ, এটা সাইন ফ্ল্যাগ, এটা প্যারিটি ফ্ল্যাগ এবং একটা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। ওকে ফাইন। তো আমরা কোনটার কি ব্যবহার আগে আমরা এখানে এই শীট আছে, এই শীট অনুসারেই যাই। তো সাইন ফ্ল্যাগ, the MSB of the result of an operation is 1, then the flag set is set, otherwise it's reset. তো MSB ভ্যালু কোনটা? আমরা অলরেডি ক্লাসে বলছিলাম যে লাস্ট যেই বিটটা থাকে আমাদের, একটা ধরেন আপনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট আসলো, রেজাল্টটা তো আপনার অ্যাকুমুলেটরে চলে যায়। যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন, ডেটা প্রিন্ট করেন, ডেটা মুভ করেন, এভরিথিং আপনার অ্যাকুমুলেটরে চলে যাবে। তো অ্যাকুমুলেটরে যে ডেটাটা থাকতেছে, সেই ডেটার লাস্ট যে বিটটা
মানে রাইট থেকে লেফটের দিকে লাস্ট যে বিটটা তাকে বলা হয় এমএসবি। তো এই এমএসবি বিটটা যদি 1 থাকে তাহলে হচ্ছে ফ্ল্যাগ এর ভ্যালু, সাইন ফ্ল্যাগ এর ভ্যালু SIGN, সাইন ফ্ল্যাগ এর ভ্যালু 1 হবে। তো সাইন ফ্ল্যাগ এর ভ্যালু 1 মানে কি? সাইন ফ্ল্যাগ দিয়ে বোঝায় আসলে এটা কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা, সরি এটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক, পজিটিভ অর নেগেটিভ। যদি 1 থাকে তাহলে ধরে নেওয়া হয় এটা একটা নেগেটিভ সংখ্যা, আর যদি 0 থাকে সেক্ষেত্রে ধরা হয় এটা একটা পজিটিভ সংখ্যা। তো এটা ছিল হচ্ছে সাইন ফ্ল্যাগ। আপনি কিভাবে বুঝবেন যে সাইন ফ্ল্যাগ এর ভ্যালু কি হবে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিরো ফ্ল্যাগ। ইফ দ্য রেজাল্ট অফ এন ইনস্ট্রাকশন ইজ জিরো দেন দ্য ফ্ল্যাগ ইজ সেট, আদারওয়াইজ রিসেট। সেট বলতে আর কি আমরা বুঝবো যে 1 হয়েছে, রিসেট মানে 0। ঠিক আছে, কথাটা তো আপনাদের একটু লাগতে পারে যে সেট বলতে কি, ফ্ল্যাগ ইজ সেট, সেট মানে 1, এর ক্ষেত্রে সেট ইজ মানে 1 আর রিসেট মানে 0। ওকে, তো জিরো ফ্ল্যাগের কথা বলছে কি, যদি একটা ইনস্ট্রাকশন আপনার কাজ করার পরে রেজাল্টটা আসে 0, মানে সবগুলো রেজাল্ট হচ্ছে 0, টোটাল বিগ 0, তখন সেক্ষেত্রে আপনি কি পাবেন? জিরো ফ্ল্যাগের ভ্যালু 1, মানে বলবে যে হ্যাঁ ও 0 হয়েছে। এটা যদি এক্সাম্পল আমরা দেখতে যাই, দেখেন জিরো ফ্ল্যাগেরও এক্সাম্পল দেওয়া আছে যে এই ক্ষেত্রেই একমাত্র জিরো ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। আদারওয়াইজ যদি মাঝখানে একটা 1 থাকে অথবা শুরুতে একটা 1 থাকে, মানে একটা 1 যদি থাকে, অ্যাটলিস্ট একটা 1 মানে কি, এই পুরো ভ্যালুটা নন জিরো। তো পুরো ভ্যালুটা যখন নন জিরো হবে তখন জিরো ফ্ল্যাগের ভ্যালু 0 হয়ে যাবে। বাট জিরো ফ্ল্যাগের ভ্যালু যদি পুরো অ্যানসারটা আপনার 0 হয় সেই ক্ষেত্রে জিরো ফ্ল্যাগের ভ্যালু 1। ওকে ফাইন। আরে এটা মুশকিলের জিনিস। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অক্সিলারি ক্যারি। ইফ দ্য ক্যারি আউট অফ বিট 3 and into bit 4 resulting from the execution of an arithmetic operation is set, otherwise reset. আচ্ছা ফাইন, আমরা ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই। জিরো ফ্ল্যাগ দিছে, প্যারিটি ফ্ল্যাগ দিছে, ক্যারি ফ্ল্যাগ দিছে, হোয়ার ইজ অক্সিলারি ক্যারি? আচ্ছা অক্সিলারি ক্যারি এখানে দেয় নাই, আচ্ছা জি জি দিছে, সরি। এখন দেখেন আমরা আরো কয়েকটা, এটার জন্য কনফিউশন পাবেন, আমি কয়েকটা দেখি আরো কয়েকটা উদাহরণ দেওয়া যায় কিনা। এটা আমরা লাস্টে নিয়ে আসি, লাস্টে কয়েকটা উদাহরণ একবারে দিয়ে দেবো। তারপর হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, যেটা ক্যারি ফ্ল্যাগ হচ্ছে ইনস্ট্রাকশন রেজাল্ট ইফ ইন ক্যারি দেন এডিশন অপারেশন অর বড়, ফর এডিশন অপারেশন অর বড়, ফর সাবট্রাকশন অপারেশন আউট অফ দ্য বিট 7 দেন দ্য বিট D7 আর কি, দেন দ্য ফ্ল্যাগ ইজ সেট। ওকে ফাইন। এটা যদি আমরা সহজ বাংলা ভাষায় বলি, ক্যারি ফ্ল্যাগ আপনি যখন যোগ বিয়োগ করবেন, যোগ করেন বা বিয়োগ করেন, সেই ক্ষেত্রে যদি আপনার D7 বিট থেকে একটা বড় ইন যদি বিয়োগ করেন, বিয়োগের ক্ষেত্রে কি হবে, সে ধার নিতে পারে D7 বিটে। আর যদি যোগ করেন সেক্ষেত্রে একটা ক্যারি আউট, মানে এক ঘর বেশি হবে। তো আমরা এটা তো হচ্ছে যোগ করতেছে, তো আমরা যোগের ক্ষেত্রে কি দেখি, 1 আর 1 যোগ করলে 0 হচ্ছে, তো এখান থেকে একটা ক্যারি চলে যাচ্ছে এখানে 1। এরপরে এই 1 আর দুটা 0 যোগ করলে একটা 1 আসতেছে, এরপর দুইটা 0 যোগ করলে 0 আসতেছে, দেন 0 আর 1 যোগ করলে 1 আসতেছে, 0 0 0 0 0 0 0 0 0 1 আর 1 যোগ করলে 0 আসতেছে এবং একটা ক্যারি আউট হয়ে যাচ্ছে। এই ক্যারি আউটটা পরে গিয়ে আমরা পাশে পাচ্ছি। তো এই যে এখানে D7 বিটটা সর্বশেষ বিটে যদি কোনো ক্যারি আউট অথবা বড় ইন ঘটে, সেই ক্ষেত্রেই ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে, আদারওয়াইজ ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0 থাকবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা আছে প্যারিটি ফ্ল্যাগ। আমরা এখান থেকেই দেখি প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে আপনার অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা বা রেজাল্টের যে ভ্যালুটা, এখানে নাম্বার অফ 1 যদি জোড় সংখ্যা হয়, নাম্বার অফ 1 যদি জোড় সংখ্যা হয়, এখানে কয়টা আছে নাম্বার অফ 1? 4টা। তো 4টা আছে, তার মানে কি জোড় সংখ্যা হলে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। আর যদি বেজোড় থাকে, যদি ধরেন এখানে একটা 1 নাই, এটার জায়গায় হচ্ছে 0, তখন এটা প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু 0 হবে। আপনাদের উদাহরণ সবগুলো দেওয়া আছে। লাস্ট যেটা আমাদের বাকি সেটা হচ্ছে অক্সিলারি ক্যারি। আমরা দেখি এটার একটা উদাহরণ দেওয়া যায় কিনা, পারফেক্ট কোনো এক্সাম্পল আনা যায় কিনা। এক্সাম্পল দিলে মনে হয় বেশি ভালো।
এটার ক্ষেত্রে আবার যেটা বলবো সেটা হচ্ছে যখন আমরা যোগ করতেছি ভ্যালুগুলা, আবার শুরু থেকেই বলি, D3 এ যদি কোনো একটা বিট আপনার ক্যারি আউট হিসেবে যায় এবং সেটা D4 এ গিয়ে অ্যাড হয়, সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ক্যারির ভ্যালু 1 ধরবো। তো আমরা যদি এটা যোগ করি 1 1 যোগ করলে হচ্ছে পুরোটা মুছে নেই যেহেতু রেজাল্ট দেওয়াই আছে, 1 1 যোগ করলে আসতেছে 0, দেন এই 1 একটা ক্যারি যে 1 থাকতেছে সেটা এখানে অ্যাড হচ্ছে, সেই ক্যারি 1 আর এই 1 যোগ করলে আসতেছে 0, তারপরে ক্যারি 1 এখানে চলে আসতেছে, 1 1 যোগ করলে আসতেছে 0, আবার একটা ক্যারি 1 আমি এখানে পাচ্ছি, দেন এই দুটো 1 যোগ করলেও 0, আমি এখানে ক্যারি 1 একটা পাঠিয়ে দিচ্ছি, এই দুটো 1 যোগ করলেও 0, এখানে আরেকটা ক্যারি 1 পাঠিয়ে দিচ্ছি। খুব বাজে একটা টেস্ট কেস দিছি আমরা। এরপরে এখানে আবার সেই ক্যারিটা চলে যাচ্ছে, যাওয়ার পরে দুটা 0 একটা 1 যোগ করে 1 আসতেছে এবং দুটা 0 যোগ করে 0 আসতেছে। তো ফাইনাল যোগফল এইটা। এখন এইখানে একটা ক্যারি আউট হয়েছে এন্ড এই বিটে গিয়ে সেটা অ্যাড হয়েছে। তো আমরা যদি উপরে বসাই সব সময়, এখানে উপরে 1 2 3 4 লেখার কারণে নিচে দিয়ে দিছি, তো এভাবে দেখা যায় ক্যারি আউট হয়েছে এবং D4 এ গিয়ে সেই ক্যারিটা অ্যাড হয়েছে। তো এই ক্ষেত্রেই শুধুমাত্র অক্সিলারি ক্যারি ভ্যালু 1 হবে। আদারওয়াইজ যদি এখানে কোনো ক্যারি আউট না হয় এবং সেটা D4 ইউজ করা না হয়, সেক্ষেত্রে আপনার অক্সিলারি ক্যারি ভ্যালু 0 আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের 5টা ক্যারি ফ্ল্যাগের ক্যালকুলেশন। আশা করতেছি কোনো সমস্যা হবে না আপনাদের। আর তো মনে হয় নাই সাইন ফ্ল্যাগের এটা তো দেখাইলাম উপরেরটা। সাইন ফ্ল্যাগেরটা নিচে গেল কিভাবে? আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? না থাকলেও বললেন যেন আমরা নেক্সট স্টেপে আগাইতে পারি, কুইকলি মুভ করতে পারি আর কি। স্যার দেখতে তো সহজ সহজ মনে হচ্ছে, এখন পরীক্ষার সময় পারবো কিনা সেটাই বিষয়। আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, এটা গ্যারান্টি যে আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনি পরীক্ষা হলে কোনো সমস্যা হবে না। বাট যদি কোনো কারণে আপনার কনসেপ্ট একটু ঝামেলা হয়, জি স্যার। সেক্ষেত্রে আপনি আটকে যেতে পারেন আর কি। কারণ কোশ্চেন গুলো হবে মানে কনসেপ্ট রিলেটেড যেহেতু জিনিসগুলা, তো কনসেপ্ট টাইপেরই থাকবে। স্যার প্রশ্ন তো অলরেডি হয়ে গেছে নাকি? হ্যাঁ অলরেডি হয়ে গেছে, জাস্ট ভ্যালু করবো চিন্তা করতেছি, 10-20 করে ভ্যালু বসাই দেবো আর কি। আর সবথেকে বেস্ট একটু হয় সহজ আমি দিন যদি যাতে আমরা আপনাদের পারি। আইডি বসাই দেই, তাহলে এক একজনের রেজাল্ট এক এক রকম হবে, আপনারা কেউ কারোটা দেখা দেখি করতে পারবে না, যেহেতু ম্যাথমেটিক্যাল কাজই। স্যার এত কষ্ট করবেন স্যার? না আমি করবো না, আপনারাই করবেন। স্যার পাশের জন্য একটা তো কপি করার তাহলে সুযোগটা বন্ধ হয়ে গেল স্যার। মোটামুটি স্যার ক্যালকুলেট করতে পারলে তো নিজেই পারবো, তাহলে তার পাশেটা দেখাই লাগবে না। এটাই। এখন ধরেন আমি যোগ করতে দিলাম 10 আর 10 20, সবাই যদি 10 আর 10 20 যোগ করেন তো সমস্যা। আপনার আইডি লাস্টে 10, আরেকজনের আইডি লাস্টে 21, এবার যোগ করেন। জি স্যার। আর বাইনারি যোগ বিয়োগ আশা করতেছি আপনাদের ওভাবে নতুন করে শেখানোর কিছু নাই। যদি তারপরেও বলেন যে না আমি বাইনারি যোগ বিয়োগ পারি না, তাহলে বলতে পারেন যে আসলে কি। এখানে একেবারে বেসিক কিছু ক্যালকুলেশন থাকবে, যেটা আপনাদের আমি বলছি আগেই। এর মধ্যে আমি আপনাদের অলরেডি কয়েকটা দেখাইছি, আর কয়েকটা আপনারা নিজেরা দেখে নেবেন যে এদের আসলে কি লজিক। যেমন ধরেন আমরা যেটা জানি অ্যাড বিয়োগ, এগুলো তো আমরা দেখছি যে যোগ করলে বিয়োগ করলে কি হয়, ফাইন, কোনো সমস্যা নেই। এরপরে আপনাদের যেটা আছে যে যদি এক্স আর এ লিখি, আমরা তাহলে এই শীটটা শুরু থেকে শুরু করি। এক্স আর এ যদি লিখি, তার মানে কি লজিক্যাল এক্সর বিটুইন এ এন্ড দ্য রেজিস্টার। যদি এক্সর লেখে মানে অ্যাকুমুলেটর এবং একটা রেজিস্টারের কথা লিখবে, সেই রেজিস্টারের সাথে সে এক্সর করবে, ফাইন। এক্সর করলে কি হয়, এক্সরের বিটগুলোর মধ্যে কি হয়, তখন আপনার কি করতে হবে, এক্সরের
ট্রুথ টেবিলটা নিয়ে আসতে হবে। একজনের যদি ট্রুথ টেবিলটা নিয়ে আসেন তখন আপনি দেখতে পাবেন কি যদি দুইটাই সমান মানে সেম হয় তাহলে 0, আর যদি দুইটা ব্যতিক্রম হয় সেক্ষেত্রে 1। এইগুলো আপনার একটু জানতে হবে। এগুলা যদিও জানা থাকা উচিত, আমরা ডিএলডি কোর্সে করছি, এরপরে হচ্ছে ছোটকালে ফিজিক্সে করছি। তো আশা করতেছি এখানে সমস্যা হওয়ার কথা না। এরপর ধরেন আপনাকে এন্ড করতে বলা হলো, এন্ড মানে কি দুটা 1 থাকলে একমাত্র 1 হবে, আদারওয়াইজ 0 হবে। আর অর হইলে কি যে কোনো একটা 1 থাকলেই হচ্ছে। এরপরে আপনার আরো দুই একটা থাকতে পারে এএনএ, আচ্ছা এএনএ তো এন্ড, সরি। তো এইসব ইনস্ট্রাকশনটা কি কি টাইপের ইনস্ট্রাকশন এগুলোও দেওয়া আছে। দেন হচ্ছে কাজটা কি করে, যদি এক্সপ্লেনেশন চান সেই এক্সপ্লেনেশন দেওয়া আছে, যদি এক্সাম্পল চান সেই এক্সাম্পল দেওয়া আছে। এখন আপনি বলতে পারেন যে মাথার উপর দিয়ে যাচ্ছে, ওকে ফাইন, আমরা শুরু থেকে শুরু করি। এমওভি বা এমভিআই লিখলে আমরা কি করি, ডাটা ট্রান্সফার করি। ডাটা ট্রান্সফার কি, যদি এমওভি লিখি তাহলে একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারে ডাটা ট্রান্সফার করি, রেজিস্টার টু রেজিস্টার। আর যদি এমভিআই দিই তাহলে কোনো একটা ইমিডিয়েট ভ্যালু আমরা ট্রান্সফার করি। এটা আমরা মোটামুটি ল্যাবেও করছি, আমাদের 806 আর 805 দুটোর কোডই সেম। আমরা বলছিলাম আপনাদের অ্যাপ্রক্স সেম আর কি, 95% আপনি বিল পাবেন। তো আপনি ইমিডিয়েট ভ্যালু বলতে কি কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক যদি আপনি মুভ করতে চান, কপি করতে চান, সেক্ষেত্রে এমভিআই ইউজ করবেন। আর যদি কোনো একটা আপনার রেজিস্টারে ডেটা রয়ে গেছে সেই ডেটা আপনি কপি করতে চান তখন এমওভি ইউজ করলেন। যোগ করতে গেলে অ্যাড আর মানে কি অ্যাকুমুলেটরে যে ডেটাটা আছে সেই ডেটার সাথে আপনি যে রেজিস্টারের নামটা দিবেন, একটা ধরেন বি রেজিস্টার নাম দিলেন এই উদাহরণ হিসেবে যে অ্যাড বি। তো অ্যাকুমুলেটরের ডেটার সাথে এর ডেটার সাথে আপনি বি যোগ করবেন, যোগ করে সেই ডেটাটা আবার এতে রাখতেছেন। আবার তিন শেষে হচ্ছে গোল অ্যাকুমুলেটরে যে ডেটাটা আছে যোগ বিয়োগ ভাগের পরে সেই ডেটার উপরে আবার ফ্ল্যাগ বিট গুলো বের করা। তো যদি আপনি আপনাদের 4-5টা কোড লেখা দেই যে ধরেন যোগ করলেন একটা লাইন, পরে একটা লাইন বিয়োগ করলেন, এরপর একটা লাইন বাড়াইলেন, একটা কমাইলেন, এরকম করতে করতে ফাইনালি আপনার ফ্ল্যাগের অবস্থা কি আছে আমি আপনাদের জিজ্ঞেস করলাম, তখন আপনার পারা উচিত যে আসলে কি। এখানে আপনার কয়েকটা কাজ করা লাগবে, যেটা হচ্ছে আপনি বাইনারি গুলো যোগ বিয়োগ গুণ ভাগ করতেছেন, আবার পরে গিয়ে লাস্টে আপনি ফ্ল্যাগ গুলা লিখতেছেন যে এই ফ্ল্যাগটা কি হচ্ছে। এখন আপনার যোগ বিয়োগে ভুল হইতেই পারে, বাট আপনার যোগ অনুসারে যদি আপনার বিয়োগ ফ্ল্যাগ ভ্যালু ঠিক থাকে আপনি তো সেটার জন্য অ্যাপ্রিসিয়েট পাচ্ছেন। বাট আপনি যদি সবই উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে সমস্যা আছে। স্যার একটা এক্সাম্পল দিয়ে দেখাইলে ভালো হতো। এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা যোগ করার পরে কি হচ্ছে সবকিছুই এখানে দেওয়া আছে। ধরেন এমভিআই মুভ করলো, মুভ করার পরে এক্সআরএ করলো, এক্সআরএ করলে আপনার ফাইনালি রেজাল্ট আসছে এইটা। এমভিআই বলতে আপনি অ্যাকুমুলেটরে 25 নাম্বার যে ভ্যালু 25H হেক্সাডেসিমাল ভ্যালু এটাকে যোগ করলেন, মানে মুভ করলেন। মুভ করার পরে আপনি হচ্ছে এই মুভটা হয়েছে কোথায় আপনার অ্যাকুমুলেটরে, ওই অ্যাকুমুলেটরের ভ্যালুর সাথে অ্যাকুমুলেটরের ভ্যালু এক্সঅর করলেন। আর এক্সঅর করলে আমি কি বলছি যে যদি দুটো সেম থাকে তাহলে 0 হবে, যদি দুটো ডিফারেন্ট থাকে সেক্ষেত্রে 1 হচ্ছে। তো এখানে তো দুইটা সেম, সেম তাই 0, সেম তাই 0, সেম তাই 0, এন্ড আলটিমেটলি ওর ফাইনাল রেজাল্ট কি 0। সো এইগুলা তেমন একটা রকেট সায়েন্স না আশা করতেছি। আপনারা একটু স্লাইড গুলো গো থ্রু করেন, আমি তো ক্লাসে বুঝাই দিয়েছি, আপনাদের হচ্ছে যেন বোর ফিল না করেন ওইভাবে বুঝাইছি। এখন আপনারা যদি আবার কিছু না পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। হেলানেলা করলে হবে না, আমরা হাসি ঠাট্টার খেলায় লেখাপড়া করছি ফাইন, বাট পড়তে হবে আমাদের দিন শেষে। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে অলরেডি, দেওয়ার পরে কি হয়েছে সেটা। HLT মানে কি আপনার ইনস্ট্রাকশন শেষ, এখানে প্রোগ্রাম halt the processor মানে stop the program execution until reset occurs. সো যতক্ষণ পর্যন্ত নতুন করে আবার শুরু করানো হবে প্রোগ্রাম আমার এখানে শেষ, বা এটা বোঝাচ্ছে স্টপ এক্সিকিউশন।
তো একেবারে স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া আছে, যদিও আমার এত কষ্ট করা লাগে নাই, যে করছে তাকে ধন্যবাদ। তাহলে মূলত আমাদেরকে এখানে একটা অ্যারিথমেটিক অপারেশন দিবেন, দেন ওটা কমপ্লিট করার পরে কোন ফ্ল্যাগের কি হচ্ছে বা কি মানে এগুলো আমাদেরকে বসাইতে হবে এরকম কিছু? এরকম থাকতে পারে, আমি তো বলছি ক্লাসে যে আপনাদের এরকম কিছু থাকতে পারে, বা আমি একটা বাইনারি ডিজিট দিয়ে দিলাম, শুধু বাইনারি ডিজিট দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এখান থেকে আপনি বলেন যে আপনার আসলে কি রেজিস্টারের অবস্থা কি আছে, ফ্ল্যাগ গুলোর ভ্যালু কি আছে, বলতেই পারি। এটা চাইলে অনেক পেঁচানো যাবে, অনেক কিছু করা যাবে, অনেক স্টেট ফরওয়ার্ডও দেওয়া যাবে। আমি চাইবো যে মডারেট লেভেলে থাকুক, আপনারা একটু ব্রেন খাটান আর কি। তো এইগুলা থেকে কারো কোনোটা বুঝার আছে যে স্যার এটা আসলে বোঝা দরকার, যেমন জেএমপি, এটা আমরা যদি ল্যাব ক্লাস করে থাকি অলরেডি বোঝা উচিত যে জেএমপি দিয়ে কোন একটা অ্যাড্রেস দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে কি জাম্প টু অ্যাড্রেস, এটা মিনিং হচ্ছে জাম্প টু দ্য অ্যাড্রেস, যে ওই অ্যাড্রেসে জাম্প কর। ZZ দিলে হচ্ছে কি জাম্প ইফ জিরো ফ্ল্যাগ ইজ সেট। জিরো ফ্ল্যাগ ইজ সেট বলতে কি, জিরো ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয় তাহলে জাম্প করো। জিরো ফ্ল্যাগের ভ্যালু কখন 1 হবে, যখন দুইটা যোগফল বা বিয়োগফল দিন শেষে আমার টোটাল 0 আসবে। এটা আপনি সিএফবি দিয়ে করে 0 আনতে পারেন, এটা আপনি বিয়োগ করেও 0 আনতে পারেন। যে এনজি দিলে কি হচ্ছে, সেটা দিলে হচ্ছে আপনার জিরো ফ্ল্যাগ যদি সেট না থাকে, মানে জিরো ফ্ল্যাগের ভ্যালু যদি 1 না হয়, এর মানে নন জিরো ডেটা আসতেছে আপনার, তখন সে লাফ দিবে। এরকম বেশ কিছু উদাহরণ আমরা ক্লাসে করছি, ল্যাবে করছি, সব মিলায় ছিল। আশা করতেছি এখানে কোনো ঝামেলা হবে না, আর আমরা অত মানে কঠিন কোনো পন্থা অবলম্বন করি না আর কি। স্যার এখানে একটা কোশ্চেন, যে আমরা যে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলেন আপনি, হচ্ছে যে এই এটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, মোটামুটি মনে হয় যে শেষে আসে যদি 1 থাকে মানে D7 এর, তাহলে হচ্ছে যে মানে 1 এরকম কিছু সামথিং। তো এখানে স্যার আমরা যদি সাপোজ একটা অ্যারিথমেটিক অপারেশন করলাম, করার পরে আমার রেজাল্ট আসলো 0 0, সব 0 আসছে, কিন্তু সামহাও আমাদের একটা ক্যারি থেকে গেছে আর কি, ক্যারি আউট বা হচ্ছে যে এরকম পরইন এরকম থেকে গেছে, তখন কি করব জিরো ফ্ল্যাগের ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আপনার মেইন রেজাল্টটা তো রেজাল্টই থাকবে। আপনি যখন ক্যারিতে যাবো আমরা, ক্যারি 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 ক্যারি, এই যে এখানে স্যার ক্যারিটা এখানে ধরেন আপনার সবই 0 আসছে, আপনি যেটা বলতে চাচ্ছেন সবই 0 আসছে এবং ক্যারিতে 1 আসছে, তখন আপনার কি বলছে যে ক্যারি আসছে মানে ক্যারির 1, এটা নিয়ে এটার সাথে কোনো কনফ্লিক্ট নেই, এটার ভ্যালুর উপরে বেস করবে এটা 0 কিনা, 0 ফ্ল্যাগ কিনা, জাস্ট এই 8টা বিটের উপরে নির্ভর করবে যে রেজাল্টটা 0 কিনা। ওকে স্যার, এই 1টা নন 0 কিনা সেটা দেখবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। মানে যদি একটা এক্সট্রা বিট পান, একটা এক্সট্রা বিট পাওয়া মানে আপনি ক্যারি পান, আদারওয়াইজ ক্যারি। এটা টোটালি ডিফারেন্ট। তা কোশ্চেনটা ভালো ছিল। থ্যাংক ইউ। ওকে, আশা করতেছি মনে হচ্ছে আর কোনো কোশ্চেন থাকা উচিত না, থাকলেও বলতে পারেন, আমরা আদারওয়াইজ যখন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ডিসকাশন শুরু করে দেবো তখন কিন্তু আর থাকবো না। স্যার প্রেজেন্টটা মিস করেছি, 7টায় আবার ক্লাস আছে, যদি প্রেজেন্টটা একটু কাইন্ডলি দিয়ে দিতেন। 7টায় আবার কি আপনার ক্লাস? জি স্যার, 7টায় আবার আরেকটা ক্লাস আছে। আচ্ছা, আমরা একটু পজ রাখি তাহলে। স্যার আমিও একটু লেটে জয়েন করছি প্রেজেন্ট। স্লাইড 1, স্লাইড 2 এন্ড স্লাইড 3, তিনটাই তো আমাদের আছে। আমরা যদি স্লাইড 1 এ যাই, সেই ক্ষেত্রে এখানে আমার একেবারে বেসিক অ্যাবাউট মাইক্রোপ্রসেসর, টু লার্জ টু স্লো, এগুলোতে আমি ক্যারেক্টারিস্টিক পাইতেছি যে কি হচ্ছে না হচ্ছে, যে বড় হলে কি হয়, ছোট হলে কি হয়। মাইক্রোপ্রসেসর সম্পর্কে আমি বেশ একেবারে বেসিক লেভেলের ধারণা পাচ্ছি যে একটা প্রোগ্রামেবল ডিভাইস, এই সেই ওর একটা ইনস্ট্রাকশন সেট থাকে, হোয়াট ইজ ইনস্ট্রাকশন সেট, এখান থেকে আমরা জানতে পাচ্ছি। এগুলো একেবারে আপনার কি বলে বেসিক জিনিস। এরপর আসতেছে নাম্বারস, কিভাবে হচ্ছে ওয়ার্ড সাইজ ক্যালকুলেশন হচ্ছে, আপনি হাফ ওয়ার্ড কাকে বলে, ফুল ওয়ার্ড কাকে বলে, লং ওয়ার্ড কাকে বলে, ও কত নিবল, আমরা নিবল কিভাবে হিসাব করি, 4 বিটে 1 নিবল,
তো যদি আমার ওয়ার্ড সাইজ 32 বিট হয় বা 16 বিট হয়, সেটার ক্ষেত্রে কয় নিবল হচ্ছে ওয়ার্ড সাইজ, এরকম বেশ কিছু আমরা ইউনিট সম্পর্কে জানতেছি আর কি। এগুলো আমার ক্যালকুলেশনের কাজে লাগতে পারে, সো এগুলো আমরা ফালাই দিতে পারি না। অ্যারিথমেটিক লজিক অপারেশনস, কি কি লজিক অপারেশন আমাদের হতে পারে, এটা হচ্ছে একটা ধারণা রাখতেছে এই টাইপের লজিক্যাল অপারেশন হয়, যেমন এন্ড, অর, এক্সঅর, শিফট লেফট, শিফট রাইট, এগুলো কি, শিফট করলে ভ্যালু কত দিয়ে মাল্টিপ্লাই হয়, রাইট শিফট লেফটে গেলে মাল্টিপ্লাই হচ্ছে, রাইটে গেলে ডিভাইডেড হচ্ছে, এগুলো আমরা জানতে পারতেছি এখান থেকে। দেন মেমোরির একেবারে বেসিক ধারণা, কিভাবে হিসাব করা হচ্ছে, আগে কিলোস ছিল, পরে মেগাতে আসছে, এরপর এখন আমরা গিগাবাইট ইউজ করতেছি, মেমোরিতে কিভাবে স্টোর করতেছি। তারপরে হচ্ছে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের ভিতরে ডিফারেন্স দেখতে পাচ্ছি, যে কিভাবে আসলে দুইটার মধ্যে ডিফারেন্স গুলা কি কি, এগুলোও ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমরা কোনো টেবিল এবং কোনো ছবি বাদ দিব না, যেগুলো আমরা ক্লাসে পড়ছি এগুলা অবশ্যই আমি সবসময় প্রিফার করি যে ছবিগুলো আগে মুখস্থ করেন। তো ছবি সবগুলোই আপনার কাজে লাগবে, কোনোটাই বাকি থাকবে না। মেমোরি হায়ারার্কিতে আপনি যদি আপনাকে জিজ্ঞেস করি যে মেমোরি হায়ারার্কি আসলে কি, বা কিভাবে কি হচ্ছে, বা কোনটা সব থেকে ফাস্টেস্ট, তখন আপনার অ্যান্সার থাকতে হবে যে রেজিস্টার হচ্ছে সব থেকে ফাস্টেস্ট। এরপর যদি আপনি বলেন সেকেন্ড ফাস্ট কে, তখন লেভেল 1 ক্যাশ থাকতে পারে, লেভেল 2, লেভেল 3, এরপর হচ্ছে মেইন মেমোরি বা র্যাম, দেন সেকেন্ডারি মেমোরি, ব্লা ব্লা ব্লা। তো এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেল, কিভাবে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন হচ্ছে। মেমোরি অ্যাড্রেস ম্যাপ, এটা একেবারে হালকা উপরে ঝাপসা দেখানো হয়েছে, তো খালি চিত্রটা বুঝায় সেটা আর কি। এরপর হচ্ছে কিভাবে এক্সটার্নাল ওয়ার্ল্ডের সাথে সে কানেক্ট হচ্ছে, এটার একটা ম্যাপিং আছে। আমরা ইভেন এটাও দেখাইছিলাম যে এখান থেকে যে কিভাবে ডেটাটা গেট হচ্ছে, বা কিভাবে আপনি একটা ডেটা পাচ্ছেন, এখানে দেখাচ্ছিলাম কিনা, মানে কিভাবে মেমোরি থেকে ডেটাটা নিয়ে আসা হচ্ছে। তো আপনি কন্ট্রোল বাসের থ্রুতে অন করতেছেন তাকে, অ্যাড্রেস বাসের থ্রুতে তাকে অ্যাড্রেস পাঠাচ্ছেন, ডেটা বাসের থ্রুতে সেই ডেটাটা অ্যাড্রেস থেকে নিয়ে আসতেছেন। এরপরে অন্যান্য ইন্টারফেস ডিভাইসের সাথে বা আইও পোর্টসের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে। ফার্স্টে ওই সেম সবাই কন্ট্রোল বাস দিয়ে আগে ডিভাইসটাকে অন করছে, এরপর সে পোর্টে যাচ্ছে অ্যাড্রেস বাস দিয়ে, যাওয়ার পরে সে পোর্ট থেকে কোনো ডেটা দিলে সেই ডেটাটা আমি নিয়ে আসতেছি। সেম জিনিস, সবার সেম প্রসিডিউর। ল্যাঙ্গুয়েজের যে হায়ারার্কি সেটাও আছে। এরপর মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বেশ কিছু একেবারে জেনারেল ধারণা, মানে স্লাইড 1 আমাদের একেবারে বেসিক লেভেলের জিনিসগুলো দিয়ে ভরা। তো এখানে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, কোনো কিছু আবার ওরকম ভাবে আপনারই করা লাগবে না। আপনার মেইন কথা হচ্ছে ধারণা থাকলে হচ্ছে পারফেক্টলি। অপকোড কি আমি জিজ্ঞেস করতে পারি আপনার, অপকোড কি, তো এটা সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকা ভালো। অ্যাসেম্বলি প্রোগ্রাম কিভাবে করতে পারেন, হ্যান্ড অ্যাসেম্বলি আছে, আর একটা আছে নরমাল অ্যাসেম্বলার দিয়ে আপনি করতে পারেন অটোমেটিক করে। এগুলো একেবারে থিওরিক্যাল কনসেপ্ট। দেন চ্যাপ্টার 2 তে আমরা যেগুলো পাচ্ছি বেশ কিছু ইনফরমেশন, যে ট্রানজিস্টর ফার্স্ট কি দিয়ে বানানো হয়েছে, কোথায় বানানো হয়েছে। একটু আস্তে আস্তে, এটা তো রেকর্ডেড থাকবে, আচ্ছা সমস্যা নাই, ফাইন। তাহলে আমরা রেকর্ডেড ফাইলটাই না দিলাম, আমরা আস্তে আস্তেই যাই। তো আমরা এখান থেকে একেবারে মানে জেনারেল লেভেলের আইডিয়া পাচ্ছি, যে আপনার কি বলে ফার্স্ট কম্পিউটার আইডিয়া কোত্থেকে আসলো, কতটুকু পাওয়ার সে খাচ্ছে, কি কি আছে তার ভিতরে, তার ওজন কত, তার জায়গা কতটুকু লাগছে, কি সমস্যা ছিল, তার মেইন ইস্যু ছিল কি, সেখানে যে রেজিস্টার গুলো ট্রানজিস্টর গুলো ব্যবহার করা হয়েছে সেই ট্রানজিস্টর গুলোর সম্পর্কে আমার আইডিয়া দেওয়া আছে। একেবারে বেসিক লেভেলের কি পয়েন্ট গুলো আপনারা মনে রাখতে পারেন ছোট 1 মার্কের কোশ্চেনের জন্য। ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর কোথায় ইউজ করা হচ্ছে এটা আপনি জানতেছেন এখান থেকে। ফার্স্ট কমার্শিয়াল মাইক্রোপ্রসেসর কোনটা ছিল, এগুলোও একেবারে বেসিক লেভেলের জিনিস। আমি এগুলো যদিও কম প্রিফার করি, বাট জেনে থাকা ভালো। যেমন আপনি ধরেন কম্পিউটার নিয়ে পড়তেছেন, বাট আপনি বলতে পারেন না যে ফার্স্ট ট্রানজিস্টর কি দিয়ে বানানো, এটা খুবই বাজে একটা জিনিস হবে। যে ফার্স্ট ট্রানজিস্টর জার্মানিয়াম দিয়ে বানানো, আর এখন আমরা যেগুলো ইউজ করতেছি এগুলা সিলিকন দিয়ে বানানো। এরপরে হচ্ছে আপনি জানা রাখতে পারেন যে কোন জায়গায় হয়েছে, বা কোনো হিস্টোরি কোনো কাহিনী আছে কিনা, এগুলা মনে রাখতে পারেন।
এরপর হচ্ছে আইবিএম এ 808 ইউজ করা হয়েছে, ফাইন। পূর্বের ট্রানজিস্টর এবং বর্তমানে ট্রানজিস্টরের অবস্থা কি, এবং সব থেকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে মোর্স ল অনুসারে আমরা জানি যে প্রতি 2 বছর পর পর ট্রানজিস্টর কাউন্ট 2 গুণ করে বাড়তেছে। বাট আমরা যদি ইন রিয়েলিটি গ্রাফ দেখি, গ্রাফটা মনে হয় এটাতে নাই, যদি গ্রাফ দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে 3 গুণ 4 গুণ বৃদ্ধি পাইছে। এখন যদি আমি আপনারা বলি যে 2015 সালে যদি আপনার ট্রানজিস্টর কাউন্ট এত থাকে, মোর্স ল অনুসারে 2030 সালে আপনার ট্রানজিস্টর কাউন্ট কত হওয়ার উচিত বলে আপনি মনে করেন? তখন আপনি ক্যালকুলেশন করে বার করলেন যে 2 বছরে যাচ্ছে, 2 বছর পরে ডাবল হচ্ছে। তো আগে যদি 10,000 হয়, 2 বছর পরে গিয়ে সেটা 20,000 হবে, তার 2 বছর পরে যে সেটা 40,000 হবে। করতেই পারেন। এই ধরনের বেসিক ক্যালকুলেশন আপনি করতে পারবেন না, মানে আপনারা করতে পারবেন না? মেবি খুব কঠিন অঙ্ক হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে। এরপরে কোয়ান্টাম টানেলিং দিয়ে একেবারে বেসিক আইডিয়া দেওয়া হয়েছে। আচ্ছা আমরা এই চিত্রটা বের করলে পারতাম, আমরা শুধু শুধু এই চিত্র নিয়ে কাটাকাটি করছি। এখানে আমাদের ইলেকট্রনের ফ্লোটা দেখানো হচ্ছে, সোর্স এবং ড্রেন দুটো আছে। সোর্স থেকে ইলেকট্রন আসে, ড্রেন থেকে সেটা বের হয়। ড্রেনে যখন আমি ইলেকট্রন পাই তখনই আমার 1 হয়। তো এই ড্রেনটা কন্ট্রোল করে এই গেটটা বা ব্যারিয়ার যেটা থাকে, এই ব্যারিয়ারটা আসলে কন্ট্রোল করে। এখন এখান থেকে যদি কোনো ভুলে একটা দুটো ইলেকট্রন ওই পাশে চলে যায়, সেই ক্ষেত্রে আমি একটা ভুল ডেটা পাওয়ার সম্ভাবনা থাকে। সেটা কেন হয়, কি মিডিয়ামের ক্ষেত্রে হয় এটা আমরা জানি, এটার সলিউশন কি এটা আমরা জানি। এরপরে কিছু টার্মিনোলজি আমরা এখানে দেখব, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন কি, প্রোগ্রাম কি, ক্লক কি। ক্লকটা সিপির ভিতরে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওয়ার্ড লেন্থ আসলে কি বোঝানো হয়, এটা আমরা এর উপরে ওয়ার্ড সাইজ থেকে মনে হয় দেখে আসছে অলরেডি। ওয়ার্ড সাইজ বা নিবল এগুলো কিছু একটা আছে, তো ঘুরে ফিরে কিন্তু একই জিনিস। Where is word size? থাকা উচিত হ্যাঁ, এই যে এখানে আছে। সো ফুল ওয়ার্ড বা ওয়ার্ড সাইজ এটা আসলে কি, যদি তার হচ্ছে 8 বিট হয়, সে 8 বিটের প্রসেসর হয়, তাহলে তার ওয়ার্ড সাইজ হচ্ছে 8। তো সেম জিনিস এখানে, একই কথা। ওয়ার্ড লেন্থ, ওয়ার্ড সাইজ একই জিনিস, যে একসাথে যতগুলো বিট হ্যান্ডেল করতে পারে সেটা হচ্ছে তার ওয়ার্ড সাইজ। ট্রানজিস্টর কাউন্ট, ট্রানজিস্টর আসলে কাউন্ট কিভাবে, এই সেই। ক্যাশ জিনিসটা কি, ক্লক স্পিড ইন ডিটেলসে দেওয়া আছে, ইনস্ট্রাকশন সেট এটাও আপনার একেবারে বেসিক আইডিয়া থাকা লাগবে। বাস স্পিড যদি মিসম্যাচ হয় সেক্ষেত্রে আপনি কি কি ধরনের ইস্যু পড়তে পারেন, এগুলো একেবারে বেসিক জিনিস। এগুলোতেও আপনার অত ইম্পর্টেন্ট কোনো কিছু নাই মনে রাখার মতন। এরপরে হচ্ছে 64 আর্কিটেকচার থেকে আসলে এটাও দিতে পারেন, মাইক্রো আর্কিটেকচার এগুলো পড়ানো হয় নাই। আচ্ছা আমরা এখানে একটা জিনিস মনে হয় মিস করছি, সেটা হচ্ছে জেনারেশনের এটা, জেনারেশনটা কিভাবে ডিফাইন হয়। মাল্টি থ্রেডিং, মাল্টি কোর, হাইপার থ্রেডিং, হাইপার কোর, একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমরা মনে হয় মিস করছিলাম। আমি একেবারে বেসিক ধারণা দিয়ে রাখি আপনারা এটাতে, সেটা হচ্ছে আপনি যদি জেনারেশন তার মডেল নাম্বার থেকে চিনতে চান, ধরেন যদি এরকম 3 ডিজিটের কখনো থাকে, মানে ইন্টেলের ক্ষেত্রে এটা, এএমডি এর ক্ষেত্রে আলাদা, আমরা ইন্টেলটাই দেখি আপাতত, যেটা আমরা খুব ইজিলি বলতে পারি। যদি এরকম 3 ডিজিটের কোনো পান যে কোরাই 5750 লেখা, তার মানে বুঝে দিবেন এটা একটা ফার্স্ট জেনারেশনের পিসি। এরপর যদি 4 ডিজিট পান, 4 ডিজিট পাইলে ফার্স্ট যে ডিজিটটা আছে 4 ডিজিটের মধ্যে, মানে লেফট সাইডে যে ডিজিটটা, সেটা হচ্ছে তার জেনারেশন নাম্বার থাকে। তো এখানে 2310 আছে, তার মানে ও সেকেন্ড জেনারেশনের। এরপরটা 3450 আছে, এর মানে এটা থার্ড জেনারেশনের। 4570 আছে, এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের। আমরা যদি একটা 12 জেনারেশনের দেখি, ইন্টেল i5,
যদি আমি ওর কোন একটা মডেল দেখি, দেখেন এখানে কি লেখা আছে 1235U ইউ দিয়ে হচ্ছে আনলক বোঝায়। তো এক একটা আবার এক এক আছে, এর ভিতরে ক্যাটাগরি আছে। তো আপনি শুধু জাস্ট জেনারেশন নাম্বারটা যদি জানতে চান বা বুঝতে চান যে কিভাবে আসতেছে, আপনি ফার্স্ট ডিজিট দেখে বুঝতে পারবেন। 4 ডিজিটের ক্ষেত্রে ফার্স্ট ডিজিট, 3 ডিজিট হলে তো সে ফার্স্ট জেনারেশন, আর হচ্ছে আপনি 5 ডিজিট যদি পান তাহলে ফার্স্ট 2টা ডিজিট দেখলে আপনি ইন্টেলেক্টটা যেটা এটা পারতেছেন। এরপর থ্রেডিং কি, তো আপনারা থ্রেড সম্পর্কে কেউ কি জানেন? আচ্ছা, থ্রেডিং হচ্ছে যে একটা পিসিতে আপনি যদি মানে একটা প্রসেসরের একটা মাল্টি মানে আরেকটা পার্ট করে দেয়। ধরেন আপনি যদি সিপিইউ কোর থাকে 4টা, এর মানে এখানে 4টা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সিপিইউ আছে আসলে একটা চিপের ভিতরে। তো ওই 4টা কোরের ভিতরে যদি আবার দেখে আমরা অনেক জায়গায় পাই যে 4 কোর 8 থ্রেড। ধরেন এটার ক্ষেত্রে যদি দেখি, এখানে যদি আমরা চিপসেট দেখি, এটাতে তো দেওয়া কি আছে তো নাই। আমরা স্টার্ট থেকে চলে যাই। স্যার শুরুর দিকে আছে মনে হয়। ডেস্কটপ, আচ্ছা ইকুইপমেন্ট তো না, অ্যাকসেসরিজ হতে না। আচ্ছা, আর কম্পোনেন্টটা হবার করলে আসতে পারে। হ্যাঁ কম্পোনেন্টটা পাবে না, ঠিক আছে। কম্পোনেন্টের প্রসেসরে আপনি যদি খেলেই যাই, ধরেন আমি কোনো একটা i5 এ গেলাম, এখানে দেখেন কোর লেখা আছে 6টা, থ্রেড লেখা আছে 12টা। তার মানে সে কি করছে, আবার একটা কোরের তো আমি একটা কোর ধরেন আপনার এতটুকু জায়গা, আমাদের কলম কই, ধরেন আপনার একটা সিপিইউ এর মধ্যে 4টা কোর আছে, বা এটার ক্ষেত্রে 6টা আছে, ধরেন আমরা ধরলাম 4টা কোর আছে, 4টা ইন্ডিভিজুয়াল সিপিইউ আছে আপনার কাছে, 4টা আলাদা টাস্ক একসাথে কাজ করতে পারে। এখন আপনি কোন একটা কাজ করেন, শুধুমাত্র একটা যোগ করলেন a প্লাস b, a প্লাস b এর জন্য তো আপনার পুরা সিপিইউটা লাগতেছে। ধরেন এই 10% জায়গা আপনি ইউজ করতেছেন, বাকি কিন্তু 90% জায়গা আপনার ফাঁকা রইতেছে। তো এই জিনিসটা যেন আপনি করতে পারেন, তারা সেই থ্রেডিং টেকনোলজিটা নিয়ে আসে, যেন আপনি একটা কোরকে আপনি মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারেন। এখন ধরেন যদি আপনার AMD পিসি গুলোতে দেখবেন কোর কাউন্ট বেশি থাকে, সে থ্রেডের কাউন্ট বেশি থাকে। যদি AMD গুলো দেখি, ইন্টেল না দেখে আমরা AMD গুলো দেখি। আচ্ছা, ওরা সব ডাবলই করছে এখন, আগের মতন ওই চেহারা নাই। অনেকদিন ধরে মার্কেট ঘাটি তো, তাই তেমন একটা আইডিয়া নাই। আচ্ছা, ও সব ডাবলই রাখছে, মানে একটা কোরকে 2টা থ্রেডে ভাগ করছে সবসময়। 12টা কোর হইলে থ্রেড 24টা দিচ্ছে, 16টা কোর হলে 32টা দিচ্ছে, একেবারে ঠিক ডাবলটাই রাখতেছে। ফাইন, আমরা ধরেন 2টাই করতেছে, সে 2টা ভাগে ভাগ করতেছে। তো 2টা ভাগে ভাগ করলে কি হচ্ছে, ওই একটা কোরকেই বা ওই একটা সিপিইউ কে আপনি 2টা কাজে ইউজ করতে পারতেছেন একসাথে, তখন আপনার সিপিইউ ইউটিলাইজেশনটা বেশি হচ্ছে। মাল্টি কোরে এটাও সেম, আপনি একটু ঘেটে দেখে নিন যে আসলে কি। আপনার এই যে একটা সিপিইউ, যে সিপিইউর ভিতরে আপনার ধরেন 4টা আলাদা আলাদা সিপিইউ রাখতেছেন, তো ওইটাই আসলে মাল্টি কোর জিনিস। আমরা এই ডিটেলস গুলো আর অন্যদিন দেখবো না, কারণ যদি এখন দেখি সেই ক্ষেত্রে আসলে প্যাচেস লাগতে পারে। জাস্ট টার্বো বুস্টে এটা বুঝে রাখেন যে এখানে আসলে কোনো কোর কাউন্ট নাই, ওর কি বলে যে ক্লক স্পিড, ক্লক পালসটা সেটাকে কমায় দেয়, কমায় দিয়ে যেটা করে হচ্ছে ওর এফিসিয়েন্সিটা একটু বাড়ায় দেয়। ধরেন আপনার যেগুলা আছে, আপনার সিপিইউ ধরেন 10টা কাজ একসাথে হ্যান্ডেল করতে পারবে 1 সেকেন্ডে, কিন্তু তার আসলে সিপিইউটাকে ঠিক রাখার জন্য বা সেই রেজিস্টারটাকে ঠিক রাখার জন্য আপনার কি করে, একটু পাওয়ার এফিসিয়েন্সি কমায় দেয়, যেন সে 1 সেকেন্ডে 8টা কাজ করে। আপনার কাছে 10টা কাজ করতে পারবে, তার ওই ক্যাপাসিটি আছে, বাট তারা ইচ্ছাকৃত ভাবে সেটা কি করে, একটু কমায় রাখে, যে 8টা কাজ করলে ও ঠান্ডা থাকবে, ও দীর্ঘস্থায়ী হবে। বাট আপনি কি করলেন যে না, আমার হবে না, আমি এত টাকা দিছি, আমি আমার টাকার পুরোপুরি ইউজ করবো, তখন আপনি 10% বা 20% যেই ইনক্রিমেন্ট মানে আপনি পারফরমেন্স বুস্টটা নিতে চান সেটা আপনি নিতে পারতেছেন,
কিন্তু এতে আবার কি হচ্ছে, সে কিন্তু খুব হিট হবে, এতে আপনার প্রচুর ইলেকট্রিসিটি ব্যয় হবে এবং আপনার যে সিপিইউ গুলো তাদের স্থায়িত্বকালও কমে যাবে। তো এটাই মেইনলি আসলে টার্বো বুস্ট জিনিসটা। তো এগুলা আমরা আপাতত ইগনোর করে যেতে পারি, যেহেতু আমরা ক্লাসে দেখাইতে পারি নাই। হালকা একটু যা ধারণা দিয়ে রাখলাম যে তো কোন জায়গায় অন্য কোনো জায়গায় আটকে না যায়। তারপর যেটা আসতেছে আমাদের স্লাইড 3, সেখানে আমরা 8085 নিয়ে যেহেতু লেখাপড়া করবো, সে 8085 এ শুরু হয়েছে এখান থেকে আমাদের, মানে এই চ্যাপ্টার থেকে মেইনলি। 8085 এ কি কি আছে, ও একটা 8 বিটের মাইক্রোপ্রসেসর, ওর অ্যাড্রেস আছে 16টা, 8টা ডেটা, এবং ডেটাটা শেয়ার হচ্ছে আপনার অ্যাড্রেস লাইনের সাথেই। ওর কি কি রেজিস্টার আছে, ফ্ল্যাগ আছে কয়টা, এই সেই ক্লক স্পিড কত, অনেক বুকবাক কিছু জিনিসপত্র আছে। ইন্টারাপ্ট গুলা কি কি আছে সেগুলা বলা আছে, ইন্টারাপ্ট কি এগুলো আমরা শিখছি। এরপরে ওর যে মডেলটা, ওর স্ট্রাকচারটা আসলে কি, দেখতে কেমন, যদিও এই দুইটা একরকমই বাট আলাদা আলাদা করে দেখানো আছে, যে এই 16 বিটের অ্যাড্রেস বাসটাকেই ডেটা বাস হিসেবে ইউজ করা হয়। এরপরে হচ্ছে সেম জিনিসটাই একইভাবে দেওয়া, ওদের যেটা লাগবে হচ্ছে মেইনলি আরো এখান থেকে যেটা আমরা পড়ছি যে কি কি রেজিস্টার আছে, রেজিস্টারটা কিভাবে পেয়ার হিসেবে কাজ করে, কেন আবার পেয়ার হিসেবে দরকার। এই যে আজকে যে এটা আবার আপনাদের অ্যাসাইনমেন্ট আমি পোস্ট করতে ভুলে গেছিলাম, এটা কিন্তু আসলে ওইটার কোশ্চেন, যে এক্সপ্লেইন এইচএল পেয়ার, হাউ এইচএল পেয়ার ওয়ার্কস অ্যাজ মেমোরি পয়েন্টার, ডিফারেন্স বিটুইন হার্ডওয়্যার মডেল এন্ড প্রোগ্রাম মডেল। আচ্ছা, এটা পড়ার হিসাব। বাট আপনার যেটা আসতেছে মেইনলি, যে এখানের যে কোশ্চেনটা আসতেছে সেটা হচ্ছে যে কিভাবে পয়েন্টার কাজ করতেছে, এইচএল পেয়ার মেমোরি পয়েন্টার হিসেবে কাজ করতেছে। তো আপনার যদি আমি জিজ্ঞেস করি যে দরকারিটা কি, কেন আপনি পেয়ার হিসেবে ইউজ করেন, তখন আপনি বলতে পারেন কি যে আমি মেমোরি পয়েন্টার, যখন আমার মেমোরির অ্যাড্রেস গুলা নেওয়া লাগবে, মেমোরি অ্যাড্রেস তো 16 বিটা, তখন আমার কি করা লাগবে, সেটা আমার 8 বিটের রেজিস্টারে হবে না, আমার তখন দুইটাকে পেয়ার করে নিয়ে আমার কাজ করতে হচ্ছে। এরকমও তো হইতে পারে। তো বেশ কিছু পসিবল ওয়ে আছে। অলরেডি আমি দুইটা, ধরেন আপনাদের দুইটা টাইপই বলে দিলাম, যে এই টাইপ হইতে পারে অথবা ওই টাইপ হইতে পারে। এর মাঝখানে আমরা আরেকটা টাইপ মধ্যম পন্থা অবলম্বন করে দেখলেন যে আপনার ক্লাসে দিয়ে দিলেন এক্সামে, বাট আপনারা কান্নাকাটি করতেছেন, স্যার তো কিছু পড়ায়নি। এরপরে অ্যাকুমুলেটর কি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যত কিছু করেন লোড স্টোর হোয়াটএভার ইট ডাজ, এটার ভ্যালু একটা কপি আপনি অ্যাকুমুলেটরে পাবেন। প্রোগ্রাম কাউন্টার কি, স্ট্যাক পয়েন্টার কি, ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে কোন বিটে কি হবে, কোনটার উপরে ফ্ল্যাগ বিট কি চেঞ্জেস হচ্ছে, এবং এটা ধরেন আমি একটা কোড দিয়ে দিলাম, এরকম কোড দেওয়ার পরে 4-5 লাইন কোড করলেন, এখানে ধরেন 3 লাইন দেওয়া আছে, আমি 3 লাইনের জায়গায় ধরেন 10 লাইন দিলাম। আপনি শুধুমাত্র একটা যোগ বিয়োগ করছেন, আমি দিলাম যোগ করলেন, বিয়োগ করলেন, পরে আবার যোগ করলেন, আবার বিয়োগ করলেন, পরে ফাইনালি আপনার যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট থেকে আপনি ফ্ল্যাগ বিট করলেন। আপনার যেটা করতে হবে, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে এবং লাস্টে লজিক্যালি আপনার ফ্ল্যাগ বিট গুলো বসাইতে হবে, এই আর কিছু না। বা আপনাকে আমি একটা চ্যালেঞ্জ শুরু দিলাম যে এমন একটা কোড লেখেন যে কোড দিয়ে আপনি সবগুলা ফ্ল্যাগ বিট 1 বানাইতে পারেন, সবগুলা ফ্ল্যাগ বিট আপনারা 1 করতে পারেন। আপনি করতে পারেন কিনা আপনি আমাদের বললেন, যদি না পারেন কেন পারেন নাই, যদি পারেন কেন পারলেন, কোন কোডের এগেইনস্টে পারলেন, লজিক বিহাইন্ড দিস বলতে পারেন। তো অনেক ধরনের কোশ্চেনই করা যাবে এখান থেকে, বাট আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে যেটা আপনাদের সবথেকে বেশি প্র্যাকটিস করা লাগবে, এটা বলেই দিছি যে এই টাইপের একটা কোশ্চেন থাকবে, যে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করবেন এবং এর থেকে এরপরে ফাইনালি আপনার একটা কি বলে ফ্ল্যাগ বিটের কি চেঞ্জেস আসতেছে এটা আপনাকে বলতে হবে। সো এইগুলো টাইপের জিনিসগুলো প্র্যাকটিস করেন যাতে কোনো সমস্যা না হয়। এন্ড আপনি কিভাবে একটা হেক্সাডেসিমাল নাম্বারকে সহজে বাইনারিতে কনভার্ট করবেন এটা আশা করতেছি আপনাদের বলা লাগবে না। ধরেন আমরা এগুলো কিছুই দেখি নাই, বা 81 না, আমরা ধরেন এখানে 91 দিলাম, 91 এর এগেইনস্টে আপনার বাইনারি ভ্যালু কি আসবে, কেউ একজন বলেন তো দেখি, 8 বিটের বাইনারি ভ্যালু। আপনারা এটা সম্পর্কে জানেন বা এটা কেউ দেখছিলেন এরকম একটা কিছু 1248? জি স্যার জানি। তাহলে তো কেউ বলতেছেন না তো? স্যার জানি, মানে একটু হালকা ক্যালকুলেট করলেই বলতে পারবো। হ্যাঁ, তো যদি 1 এর হয় সেক্ষেত্রে আপনার ভ্যালু কি আসবে? 0001 0001।
এরপর যদি 9 শুধু 9 এই 9 এর জন্য কি আসবে 8 আর 1 যোগ করলে 9 আসতেছে, মাঝখানে দুইটা 0। তো আপনার এটা কি আসবে একটা 1 দেন 0 দেন 0 দেন 0 সরি দেন 1। তো এইটা হচ্ছে আপনার 91 এর এগেইনস্টে বাইনারি ভ্যালু। তো বাইনারিতে কনভার্ট করা আপনার আশা করতেছি প্যারা হবে না। এরপর আপনি কি করবেন, ওই বাইনারি যোগ করবেন, বিয়োগ করবেন, এন্ড করবেন, অর করবেন, এক্সঅর করবেন, নট করবেন। আমি দিলাম নট করেন, আপনি নোট করলেন ওটারে। বুঝতে পারছেন? জি স্যার। এর থেকে শর্টকাট ওয়ে আছে বলে আর আমার মনে হয় না, বাট আপনাদের কাছে যদি অন্য কোনো কিছু সহজ মনে হয় সেই ক্ষেত্রে আপনি আগাইতে পারেন ওভাবে। তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল আজকের সেশন। আমি আশা করতেছি যে এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, যদিও আমি সবকিছুই দেখাই দিছি, আবার কিছুই করি নাই। মেইন কথা হচ্ছে সকল চিত্র আছে সুন্দর করে দেখবেন, যত ম্যাথ আছে আপনি ঠিকঠাক করে করবেন। এরপরে হচ্ছে আপনার থিওরিক্যাল বা লজিক্যাল কিছু কিছু জিনিস আছে, যে এটা কেন হচ্ছে, এটার জন্য কি কি অসুবিধা হচ্ছে, এই টাইপের জিনিসগুলো আপনি নিজে নিজের কোশ্চেন করবেন যে এটা থেকে আসলে কি হতে পারে। এটা তো আমার কিছু ইস্যু আছে দেখছিলাম। তো আশা করতেছি যে আপনারা ইজিলি ওভারকাম করতে পারবেন। ঠিক আছে স্যার প্রেজেন্টটা তো ইচ্ছা করে দিন রাখতেই আমরা দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, বাট এটুকু বলেন আপাতত যে এখানে কি আপনার এই পর্যন্ত কি আপনার এক্সিকিউশন কমপ্লিট কি? স্যার আমাদের কি দুইটা সেট হবে নাকি শর্ট কোশ্চেন টাইপেরও কোশ্চেন থাকবে? এটা তো আমি বলতে পারতেছি না। এটা ধরে নেন যে যদি আপনারা 30 জন মানুষ থাকেন, 30টা সেটই কোশ্চেন হবে আলাদা আলাদা। কারো ম্যাথের সাথে কারো ম্যাথ মিলবে না। আমি ধরেন এখানে আমি 81 না দিয়ে দিলাম এক্সএক্স দিয়ে দিলাম, আর বললাম যে এক্সএস এর জায়গায় আপনার আইডি লাস্ট 2 ডিজিট বসান। বুঝেন এই জিনিসটা? তো আলটিমেটলি সবার কোশ্চেনই আলাদা। স্যার সবারটা সেম হইলে ভালো হইতো, আপনারা কষ্ট বুঝতে পারছি কোশ্চেন আলাদা থাকবে, রোল আইডি যার যারটা থাকবে ওরকমের, কিন্তু স্যার কোশ্চেন যে প্যাটার্ন যেটা ওইটা কি দুইটা সেট থাকবে যেমন অন্য অন্য ফ্যাকাল্টিরা? এরকম করবো না যে ধরেন একটা কোশ্চেন খুব সহজ হয়ে গেছে, যার কপালে পড়ছে সে একেবারে সিমেট্রিক্যাল সেম জিনিসই থাকবে, ডিফারেন্ট হবে বাট সিমেট্রিক্যাল জিনিস হবে। উনার অ্যান্সার যদি এক লাইনের হয়, আপনার অ্যান্সার এক লাইনের হবে। উনার আমি বলবো যোগ করতে, আপনারা বলবো আমি বিয়োগ করতে, এরকম টাইপের হতে পারে, এরকম পাইতে পারে না। বাট মেইন কথা হচ্ছে আপনার পরীক্ষা আপনার দেওয়া লাগবে। আমি সেট করি আর সেমই দেই, ধরেন সবই সেম দিলেন, বাট আপনার পরীক্ষা আপনারই দেওয়া লাগবে বিশেষ করে। স্যার উনি খুব সম্ভবত বলতে চাচ্ছেন যে আপনি কি হচ্ছে যেমন থাকে না এক সেটে হচ্ছে এ বি সি 3টা কোশ্চেন থাকে, মানে এরকম করে কি সেট করবেন নাকি আলাদা আলাদা, যেমন ধরেন 5টা বা 7টা আলাদা আলাদা কোশ্চেন করবেন? উনি খুব সম্ভবত এটা জানতে চাচ্ছেন। জি স্যার, এটা আমি জানতে চাচ্ছিলাম। এটা বলতে পারেন যে আপনার কি বলে, এটা গ্রুপ আকারেই থাকবে। ধরেন 3টা দিলাম, ওই 3টা আলাদা আলাদা থাকবে, মানে একটা এক নং কোশ্চেন ধরেন একটা আমরা কোশ্চেন বের করি আপনাদের অন্য যে কোনো একটা কোর্সের, M61 বের করি। এরকম থাকবে যে একটা কোশ্চেন থাকবে, তার আন্ডারে কিছু সাব কোশ্চেন থাকবে, সবগুলো থিওরিক্যাল পার্ট এক জায়গায় থাকবে, কোড টাইপের পার্ট এক জায়গায় থাকবে, অ্যানালিটিক্যাল টাইপের পার্ট এক জায়গায় থাকবে, এবং মানে ভেঙে ভেঙে থাকবে। আর যেহেতু আপনাদের টোটাল মাত্র 20 মার্কের কোশ্চেন, সো অত বড় কোশ্চেন হবে না, এক পেজেই মনে হয় শেষ হয়ে যাওয়া উচিত। আর যদি 2 পেজে যায় সেক্ষেত্রে আসলে কোডের কারণে স্যার অল্টারনেটিভ কোনো কোশ্চেন থাকবে নাকি সবগুলোরই উত্তর দিতে হবে? ফিক্সড সবগুলোই দেওয়া লাগবে। যদি থাকে সেক্ষেত্রে দেখা গেছে যে ছোট ছোট 2-1টা কোশ্চেনের সর্বোচ্চ 2 মার্ক বা 4 মার্কের একটা কিছু থাকতে পারে যেটা অল্টারনেটিভ দিতে পারে। লাইক এখানে দেখেন একটা অল্টারনেটিভ দেওয়া আছে, আচ্ছা এটাতে দেওয়া নাই, অন্য একটা কোশ্চেন দেওয়া ছিল। ধরেন এখানে আমি দিলাম এখানে ধরেন একটা কোশ্চেন দিলাম, দিয়ে আবার সেম আর একটা কোশ্চেন দিলাম, মাঝখানে লেখা আছে অর। এটা হইতে পারে। হ্যাঁ এরকম 5টা কোশ্চেন দিব, 5টা কোশ্চেন থেকে বলবো যে কোনো 2টা অ্যানসার দাও, এরকম হবে না। এরকমও দুই একটা থাকলে আরেকটু সুবিধা। না আপনার
তাহলে আপনারা আমি দিয়ে দেই, আপনারা এই ট্যাবলেটটা দিয়ে দিয়ে আপনি নিজে কোশ্চেনটা করে দেন, আমরা সবাই এটাতে পরীক্ষা দিতে পারি চাইলেই। খারাপ হয় না বুদ্ধিটা? ঠিক আছে, যাক মজা করলাম। আপনারা পরীক্ষা নিয়ে টেনশন কম করেন, আপনারা পড়া নিয়ে টেনশন করেন যে প্রপারলি যেন আপনার পড়াটা ঠিক হয়। কোশ্চেনটা খুবই ডাইনামিক একটা কোশ্চেন হবে, আমার কাছে মনে হয় এটা একটা ডাইনামিক কোশ্চেন, যদিও নিজের তারিফ নিজের করা উচিত না, বাট কথা হচ্ছে যেন আপনারা ঠিকঠাক পড়ে আসেন, তাহলে দেখেছে যে ব্যাটে বলে মিলবে, আদারওয়াইজ আমি হয়তো বা বল করে যাব, আপনারা পিটাইতে পারবেন না সেই বল। তো একটু সতর্ক হয়ে পড়েন। আমি না থ্রেট দিচ্ছি না কোনো কিছু, আমি জাস্ট আপনাদেরকে একটা মানে গাইডেন্স হিসেবে বলতে চাইছি, না আপনাদের উচিত একটু ভালো করে পড়ে আসা, ঠিক আছে? এমন বললেন না যে স্যারের পরীক্ষার আগের দিন ক্লাসে ঢুকায় অনলাইনে সবগুলো থ্রেট দিছে, কিচ্ছু পারবি না তোরা, এরকম না, ঠিক আছে? আমি চাই আপনারা মার্ক নিয়ে যান আমার কাছ থেকে, কারণ আমি নিয়ে গেলে বাসায় আমার কেউ মানে খিচুড়ি রান্না করে খাওয়াবে না। So, আপনারা নিয়ে যান, বাট প্রপারলি নিয়ে যান, আপনারটাও হালাল হোক আমারটাও হালাল হোক, ঠিক আছে? আমার মনে হয় আমাদের ডিসকাশন তাহলে এখানে ওভার হয়ে যাওয়া উচিত। আমরা রেকর্ড